খুব স্বাভাবিকভাবেই। এই মুহূর্তে উনি চীনে আছেন। চীনে কি কি হয়েছে আমরা বিস্তারিত তথ্য এখনো পুরো পাইনি, তাই একটু সময় লাগবে। কিন্তু মালয়েশিয়ার যে সফরটা হয়েছে সেটা খুবই সফল একটা সফর হয়েছে বলে আমরা আমাদের দিক থেকে মনে করি। সেখানে কি কি হয়েছে অলরেডি আমাদের মিডিয়া আপনারা জনগণের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। তারপর আমাদের এই ব্রিফিং এ কয়েকটা বিষয় আমি একটু পুনরুল্লেখ করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়েছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততার জন্য বর্তমান সরকার খুব আগ্রহী এবং সেটা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের আগেও আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ব্যাপারে আমাদের সম্পৃক্ত হতে হবে প্রথম, সেই ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন তারা করবেন, এই ধরনের বক্তব্য এসেছে। ডিজিটাল অর্থনীতি, আই ও সেমিকন্ডাক্টরের সহযোগিতা, হালাল শিল্পে সহযোগিতা, শিক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে, জ্বালানি খাতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত। এটা একটা বড় সংকট। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল, যেটা কোনো সিগনিফিক্যান্ট উন্নতি আসলে হয়নি। আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা সমাধান করতে হবে এবং মালয়েশিয়ার মতো দেশকে এটার সাথে সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য বড় অর্জন হবে। আমার মনে হয় যা যা হয়েছে তার বাইরে একটা জিনিস উল্লেখ করা জরুরি। সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত ফেসবুক এবং ওনার যে এক্স অ্যাকাউন্ট আছে, সেখানে তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে পোর্ট্রে করেছেন, যা বলেছেন, যেসব ছবি করেছেন এবং একটা ছোট ভিডিও আজকে আপলোড করা হয়েছে একটা বাংলা গান সহ, আপনারা তাতে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে তিনি ব্যক্তিগতভাবে এই সফরটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। তো মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পূর্ব এশিয়ার খুবই ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকম ভাবে সফল হবে। তিনি সেখানে কি করেছেন সেটা আপনারা চিনে নিশ্চয়ই জেনে যাবেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ঢাকা 40 কেবি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথাটা বলছি, কথাটা বারবার আমি স্মরণ করিয়েও দিতে চাই। বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যতটা চেষ্টা করা হয়েছে উৎপাদন বাড়ানোর জন্য, সরবরাহ ব্যবস্থা ঠিক করার জন্য, সেই চেষ্টা খুবই কম হয়েছে। আমরা আমাদের এই সরকার সেটা খুব গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে অন্যান্যরাও হসপিটালগুলোর পরিদর্শন করছেন, স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, সেগুলো সেবার মান সরেজমিনে দেখে সেটা বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য নিরাপত্তা, সাম্প্রতিক সময়ে জনগণের মধ্যে এই ব্যাপারে সচেতনতা খুবই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয় এবং এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের অনেকগুলো রোগকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি, যেগুলো আমরা কিভাবে জীবনযাপন করি, কি খাই, কিভাবে খাই, কতটুকু খাই, সেটার উপরে ডিপেন্ড করে। সে কারণে এই সরকার খাদ্য নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক আছে এবং এই রিপোর্ট আপনারা নিয়মিতভাবেই দেখেন। এটা নিশ্চিত করতে সরকার কাজ করছে। খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে 2026 মে 2026-এ 2374টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং যেগুলোর মধ্যে যে ক্রাইটেরিয়া আছে সেটা যেটা ফুলফিল করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মে মাসে সারা দেশে 25টি জনসচেতনতা কর্মসূচি এবং 25টি উঠান বৈঠক করা হয়েছে। আমরা এটা নিশ্চয়ই মনে করি যে সচেতনতা খুব জরুরি। আমাদের অনেক যারা খাদ্য উৎপাদন করেন, খাদ্য প্রসেস করেন, তারা অনেক ক্ষেত্রেই তথ্য না জেনে এমন কিছু খাদ্যে বা খাদ্য উৎপাদনে ব্যবহার করেন যেটা আদতে মানুষের জন্য ক্ষতিকর। সেই সচেতনতাও করার চেষ্টা করছে। খাদ্য মজুদ এবং সংগ্রহের কার্যক্রম চলছে এবং এখানে একটা তথ্য একটু জানিয়ে রাখা দরকার। 21 জুন 2026 পর্যন্ত দেশে সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 21,21,598 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এটা একটু জেনে রাখি আমরা, নিরাপদ মজুদ বলা হয় 13,50,000 মেট্রিক টনকে। 7,71,000 মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। আমি রিপিট করছি, নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ বলা হচ্ছে 13.5 লাখ টন, কিন্তু আমরা 7,71,000 টন বেশি খাদ্য মজুদ করে 21,21,000 টন
মজুদ আছে। এই খাদ্য মজুদ আমাদের প্রয়োজন, এক বাজারে দাম স্থিতিশীল রাখা, দ্বিতীয় আপনারা জানেন যে সরকার খাদ্য বান্ধব কর্মসূচি, ওএমএস যে সেল হচ্ছে, ডিজিএফএ, মানে বিভিন্ন ক্ষেত্রে এটা আওতা এবং পরিধি অনেক বাড়িয়েছে। সুতরাং আমরা সবচেয়ে প্রান্তিক মানুষদের পাশে থাকবো, সেই কারণেই সরকারের এই সংগ্রহটা বেশি হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন গত বৃহস্পতিবার ফাইনাল খেলা হয়েছিল আর্মি স্টেডিয়ামে, অত্যন্ত বড় একটা কর্মযজ্ঞ। আমি আশা করি আপনারা মিডিয়ার পক্ষ থেকে এটাকে যতটা সম্ভব জানিয়ে দেবেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আমরা যেটাকে ক্লেম করি, একই সংখ্যক আই রিপিট, বালক এবং বালিকা দল অংশগ্রহণ করেছে। আমি আগের একটাতে বলেছিলাম, সংখ্যাটা একটু কারেক্টেড আছে, 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পার্টিসিপেট করেছে। একই সংখ্যক, এখানে প্রত্যেকটা স্কুলের বালক দল ছিল এবং বালিকা দল ছিল, মানে আমাদের মেয়েরা, প্রাইমারি স্কুলের মেয়েরা সমসংখ্যায় ফুটবল খেলছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মোট 11 লক্ষ, বালক দলের 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল এবং বালিকা দলেরও 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল। আপনারা জানেন তারা বিভিন্ন পর্যায়ে পার্টিসিপেট করতে শেষে ঢাকায় এসে ফাইনাল হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে তাদেরকে উৎসাহ দিয়েছেন, পুরস্কার বিতরণ করেছেন। এই ধরনের চর্চা, এই ধরনের নানান রকম প্র্যাকটিস ভবিষ্যতেও চলতে থাকবে। খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের শিশুদেরকে ইনভলভ করা। আমি একটু ব্যক্তিগতভাবে জানাই, আগেও বলেছিলাম হয়তো, ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পর প্রথম কর্মদিবসেই বৈঠক করেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। অচিরেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এই পর্যায়ে শুরু করতে যাচ্ছে, যার প্রস্তুতি শেষ হয়েছে। এটা নিয়ে ডিসিদের সাথে আমরা একটা বৈঠক করেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটাও শুরু হবে। সো এটা রাউন্ড দ্য ইয়ার কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো কার্যক্রমে আমাদের শিশুদেরকে আমরা ইনভলভ রাখবো। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি হিসাবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিজের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মানে প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নিরাপত্তার স্বার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে। গণপরিবহন পরিচালনার সময় সংযুক্ত জিপিএস বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে এবং গণপরিবহনের ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 25 সড়ক যেসব নিয়ম আছে সেগুলো বলবৎ রাখতে হবে। আমরা জানি যে কখনো কখনো গণপরিবহনগুলো তাদের নিয়মের বাইরে চলে, তাকে ট্র্যাক করা, এই ধরনের বাধ্যবাধকতা জনগণের সেবার মান নিশ্চয়ই বাড়াবে। নৌ পরিবহন মন্ত্রণালয়, আমরা জানি যে আমাদের একটা জাহাজ এমভি বাংলা জয়যাত্রা কর্মী প্রণালীর মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আটকে ছিল। সেটা নানা রকম প্রচেষ্টার মাধ্যমে, মন্ত্রণালয়ের নানা রকম প্রচেষ্টার মাধ্যমে সেই অচল অবস্থা শেষ হয়েছে এবং সেই জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। রেলপথ মন্ত্রণালয়, দেশের 64 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে সরকার নতুন আরো 10টি জেলায় রেল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে যে জেলাগুলোতে নতুন করে রেলপথ সংযোগ করা হবে সেগুলো হচ্ছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর, 10টা জেলায় নতুন করে রেলপথ সংযুক্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় বাণিজ্য মন্ত্রী পরিস্থিতি সরজমিনে দেখার জন্য বিভিন্ন বাজারে গেছেন এবং আমরা খেয়াল করবো যে বাজেটের পর যে ধরনের প্রবণতা হয় সেই প্রবণতা এবার মানে খুবই কম বা নেই এর পর্যায়ে। আমি আগেও একদিন বলেছি, আমি যেহেতু বাজারে যাই, আমাদের এই ধরনের সময়ে সবজির দাম বা অন্যান্য পণ্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে আছে। আমি বলছি এটা সবার জন্য, এটা বলা একেবারেই ঠিক হবে না। যে দামটাকে আমরাও সহনীয় বলি, এটা আমরা বিশ্বাস করি যে এটাও কিছু মানুষের জন্য আসলে খুব সহনীয় না। এই জন্যই বলছি আমরা সেই ধরনের মানুষের জন্য অন্য কোনো কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একটা কথা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে 1 বছর বলা হচ্ছে, আমি আগে দেখেছি এটা এক ধরনের মিসইন্টারপ্রিটেশন হয়েছে। 1 বছর নট ফ্রম নাও, এটা যখন শুরু হবে তারপর 1 বছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের, এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যা নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে 1 বছর সময় লাগে। তাহলে উনি বলছেন সেপ্টেম্বর অক্টোবর, মানে বর্ষা যখন শেষ হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে। তার মানে এটা 26শে সেপ্টেম্বর অক্টোবরে যদি শুরু হয়, 27শে সেপ্টেম্বর অক্টোবর বা 27-এর মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে। এই ব্যাপারটা নিয়ে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। হাতের ঝিলকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তর করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কারণ আমরা জানি যে এটাকে যেইভাবে ঠিক করা হয়েছিল, এটা যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কিন্তু এটাকে এখন বিনোদন কেন্দ্রের জন্য যা যা করার প্রয়োজন, লাইটিং, বসার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করা, এবং এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য আনসার মোতায়েন করা হবে। সো আশা করি জনগণ, এই ঢাকা শহরে আসলে মানুষের বিনোদন কেন্দ্রের অভাব আছে, এরপরও মানুষ হাতের ঝিল যান, কিন্তু সেটা যাতে তাদের জন্য আরো বেশি বিনোদন বান্ধব হয়ে ওঠে সেই চেষ্টা করা হবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে একটা সময় রেস্ট্রিকশন থাকে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন যে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, আমরা জানি মৎস্য প্রজননের জন্য, সেটা সফলভাবে শেষ হয়েছে। এবং এখানে 58 দিনের জেলেদের মাঝে আমরা জানি এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিজিএফ প্রদান করা হয়, এটা 24,000 মেট্রিক টন সেই ক্ষেত্রে দেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবৈধভাবে যেসব পদক্ষেপ এই মন্ত্রণালয়ের অধীনে হয় সেগুলো তারা নিয়ন্ত্রণ করার জন্য অভিযান পরিচালনা করেছেন। বিস্তারিত তথ্য আমি আর দিচ্ছি না, এগুলো পাওয়া যাবে। কারণ যখন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে তখন অনেকে আবার অবৈধভাবে মৎস্য আহরণ করার জন্য যায়, সেক্ষেত্রে অভিযান পরিচালিত হয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের সরাসরি নিয়োগ কার্যক্রমের আওতায় গ্রেড 13 হতে গ্রেড 16 এবং গ্রেড 19 হতে গ্রেড 20-এর 69টি শূন্য পদের বিপরীতে 12,175টি আবেদনকারী আছে। লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী নদী, খাল, জলাশয় খননের কার্যক্রম শুরু হয়েছে, সেটা কন্টিনিউ করছে। আমরা একটু অগ্রগতির তথ্য আমাদের দেই। মোট খাল যেগুলো খননের করার কথা আমাদের 180 দিনের কর্মসূচির মধ্যে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার, খননকৃত খালের দৈর্ঘ্য 1036 কিলোমিটার, অগ্রগতির হার 75%। আমরা 1/3 সময় এখনো বাকি আছে, আর আমাদের খাল খনন বাকি আছে 1/4। তার মানে আমাদের অগ্রগতি বেশি, মানে আমরা 2/3 2/3 সময় আমাদের 180 দিনের পার হয়েছি, কিন্তু অগ্রগতি হয়েছে 3/4। আমরা আশা করি যে লক্ষ্য নির্ধারিত হয়েছে 180 দিনে সেটা শেষ হবে। আমি আপনাদের আবারও একটু জানিয়ে রাখি, আগে হয়তো বলেছি, 180 দিনের কর্মসূচি সরকার যা যা করবে বলেছিল সেটার অগ্রগতি মূল্যায়ন এবং 180 দিনে কি কি হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে, কতটুকু বাকি থাকতে পারে, করা উচিত, এই সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে উপদেষ্টা এবং বিশেষ সহকারীরা আছেন। সো এটা বলার উদ্দেশ্য, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সেটা জনগণের সামনে জানাতে কতটা সিরিয়াস সেটাই এটা প্রমাণ করে। আমরা নিশ্চয়ই আমাদের দেয়া প্রতিশ্রুতি পালনে সর্বোচ্চ চেষ্টা করব। কিছু যদি খামতি থাকেও, সমস্যা থাকে, সেটাও আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা ওয়ার্কশপ হয়েছিল, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে ছিলাম, মাননীয় মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন এবং সব ধরনের স্টেক হোল্ডার। এটা একমাত্র নয়, এরকম মিটিং আরো হবে। সেখানে আলাপ আলোচনা হয়েছে, কারণ আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় একটা মিডিয়া কমিশন হয়েছিল, তাদের একটা রিপোর্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিউজ পেপার ওনার্স এবং সম্পাদক পরিষদ যখন বৈঠক করেছেন, তখন মিডিয়ার ব্যাপারে কমিশনের আলাপ এসেছিল। তো সেই আখ্যানে যেখানে আমরা ছিলাম, সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সিদ্ধান্ত মানে একটা মতৈক্য হয়েছে যে একটা স্বাধীন মিডিয়া কমিশন থাকা ভালো হবে, এবং অন্তর্বর্তী সরকারের সময় যেন কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া কমিশন হয়েছে তার রিপোর্টটাকেও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। বিএনপির যে ইশতেহার, সেখানে এই নির্বাচনের ইশতেহারে কোথাও সরাসরি মিডিয়া কমিশনের কথা বলা হয়নি, কিন্তু তারপর স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় আমরা এই ধরনের এক ধরনের ঐক্যমত্য পেয়েছি, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করবো। আরেকটা কথা একটু বলে রাখা ভালো,
এরকম আরো মিটিং হবে, সেটার মাধ্যমে শেষ পর্যন্ত মিডিয়া কমিশনটা কেমন হবে, এটা কিভাবে গঠিত হবে, এটার পরিধি কি হবে, এটার ক্ষমতা কি হবে, কাদেরকে নিয়ে তৈরি হবে, এই জিনিসগুলো নির্ধারিত হবে। এটা সবার সাথে কথা বলে আমরা করবো। তবে নীতিগতভাবে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এই ধরনের একটা কমিশন থাকা উচিত হবে, কারণ আমাদের সব স্টেক হোল্ডার এই ব্যাপারে একমত। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খুব সারা দেশে প্রচুর ব্রডব্যান্ড ইন্টারনেট হাই স্পিডের কানেকশন দেওয়ার কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খুলনা শিপইয়ার্ডে 16 জুন 2026 তারিখে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ, একটি স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এবং একই সাথে জাহাজটির মৌলিক সহায়তার জন্য একটি সেলফ সাস্টেইনড পন্টুনের কিল লেইং অনুষ্ঠিত হয়েছে। মানে আমরা একটা ওশানোগ্রাফিক রিসার্চের জন্য প্রথম জাহাজটা তৈরি করতে যাচ্ছি, বাংলাদেশে তৈরি করতে যাচ্ছি। এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা সার্টিফিকেট করতে, এটা আমরা আমাদের দেশেই তৈরি করতে যাচ্ছি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অসচ্ছল যেসব ক্রীড়াবিদ আছেন তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে। এটা 15 জুন এটা করা হয়েছে। ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, চিকিৎসা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর বাইরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেসব কাজ সেগুলো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 20 জুন 2026 তারিখে জনগণের ভোগান্তি লাঘব, অত্যন্ত সাহসিকতার সাথে অপরাধ দমন, চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, স্পর্শকাতর ডাকাতি ও গণধর্ষণ মামলায় আসামিদের আইনের আওতায় এনে প্রশংসনীয় ভূমিকা পালন সহ 4টি ঘটনায় পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার 15 জন কর্মকর্তা ও সদস্যদের বিশেষ সম্মাননা, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। এখানে একটা ব্যাপার একটু আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের পুলিশ বাহিনী যে পরিস্থিতিতে ছিল, সেই পুলিশ বাহিনীকে তার মনোবল এবং দক্ষতা সবকিছু ফিরিয়ে আনার জন্য সরকার সর্বান্তকরণের চেষ্টা করছে। এই ধরনের পুরস্কার নিশ্চয়ই তাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে। আমাদের র্যাব ফোর্স এবং বর্ডার গার্ড বিভিন্ন রকম অভিযান, তারা মাদক এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যে অভিযান সেটা কন্টিনিউ করছে। এখানে সব বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেগুলো তাদের কাজ রুটিন এবং তারা সেগুলো আন্তরিকতার সাথে করে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে 5টি রিভারাইন পেট্রোল ভেসেল। আমি আগেও বলেছি একটা গবেষণা জাহাজ তৈরি হয়েছে ও পেট্রোল ভেসেলও তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় রাজস্ব বোর্ডের একটা বড় খবর, অর্থ বছরের প্রথম 11 মাসে মে 2026 পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড মোট রাজস্ব আদায়ের পরিমাণ 3,60,000 কোটি টাকা, যা এই সময়কালের অতীতকালের সকল রেকর্ড অতিক্রম করেছে। 24-25 অর্থ বছরের প্রথম 11 মাসে 3,27,000 কোটি টাকা, তাহলে খেয়াল করে একটা বড় উন্নতি হয়েছে। বাট স্টিল এটা অনেক বেশি যে তা না। আমরা আগেও কথা বলেছি, বাজেটে আমাদের এবার যে আকার তৈরি হয়েছে, বাজেটের আমাদের যে খরচ তৈরি হয়েছে, তার জন্য এই সরকার বাজেটের জন্য তারা চেষ্টা করবে যত বেশি সম্ভব কর আদায় করা যায়। কারণ আমরা বলেছি কর যেহেতু আমরা বাড়াইনি এবং বেশিরভাগ ক্ষেত্রে কর কমানো হয়েছে, অনেক ক্ষেত্রে কর কমানো হয়েছে, সুতরাং টোটাল রাজস্ব আহরণের জন্য ট্যাক্স নেট যেটা সেটার আওতা বাড়ানোর চেষ্টা করবে এবং আমরা আশা করি এনবিআর অনেক ভালো কাজ করবে এই ক্ষেত্রে। আপাতত এটুকু, আবারও বলছি বিস্তারিত সব তথ্য আপনারা পেয়ে যাবেন, আপনাদের কাছে কপিটা যখন দেওয়া হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকতে করবেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন তারপর জামাল রহমতকে নিয়ে অনেক আপত্তিকর পোস্ট করতে পারি। বেশিরভাগ হচ্ছে আমরা এর আগে দুইটা ঘটনা দেখেছি যে মনে করেন নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন তার যে সাইবার টিম স্বাভাবিকত বিএনপি অথবা অন্য কারো আইডিতে সেটা বানিয়ে সেটা পোস্ট করে পরে সেটা গতকালকে আখাউড়ে একটা ঘটনা ঘটেছে। এই বছরই ছাত্রলীগের একটা পোস্ট এডিট করে দিয়েছে, সেই এডিটের প্রেক্ষিতে একজন কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে দ্য ডিস্টেন্ট একটা পত্রিকায় সেটা দেখলো যে না, সে তার যে ফেসবুকে যে পোস্টে যে ভাইরাল হয়েছে সেটা এডিট করা। সংশ্লিষ্ট থানা আসলে বিষয়গুলো যাচাই না করেই তাৎক্ষণিক আটক করা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন যে বিষয়টা যাচাই করার কোনো প্রক্রিয়া? আমি একটা কথা একটু বলে রাখি, এটা একটু সবাই একটু খেয়াল করবে।
কোন একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলেছে তার মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে তা না। আমার অন্যভাবে নেবেন না। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব আমাদের সমাজে এখন তৈরি হয়েছে, কিন্তু একটা রাষ্ট্র কাজ করবে তার মতো করে। আপনি যে কথাটা বললেন এটা যদি সত্য হয়, একটা রাষ্ট্র কারোর উপরে কোনো অন্যায় অবিচার করবে না, কোনোভাবেই করবে না। যে ছাত্রের কথা বলছেন এটা যদি এরকম হয়ে থাকে যে এটা আসলেই এডিট করা ছিল, এখন কেউ একজন বলেছে, সেটাকে ভিত্তি করে আসলে রাষ্ট্র কাজ করবে না, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের মেকানিজম আছে, সেটা চেক করার মতো এক্সপার্টিজ আছে। এই যে স্ক্রিনশটের কথা বলছেন সেটা যদি ফেক হয়ে থাকে, সেটাকে দেখে সেটার ভিত্তিতে কাজ করে ব্যবস্থা নেবে, এতে কোনো রকম কোনো সমস্যার কিছু নাই, এটা মনে রাখা দরকার। আমার প্রশ্ন ছিল আসলে ফেক চেক করেছে কিনা রাষ্ট্র। নিশ্চয় এখন যখন রাষ্ট্র কগনিজেন্সে নিয়েছে, রাষ্ট্র যখন সেটার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটার জন্য সবকিছু গ্র্যাজুয়ালি আসতেই হবে। এই সরকার জনগণের উপরে কোনো অন্যায় আচরণ যেন না হয় সেটা নিশ্চিত করে। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি সবার উদ্দেশ্যে, একজন জাইমা রহমান আর একজন অন্য কোন রহমান বা অন্য কোন নারী এই সমাজে রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তার স্ত্রী, অথবা একজন সাধারণ মানুষ আমরা যারা আছি, বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোন নারী, কারো কন্যা কারো স্ত্রী, রাষ্ট্রের কাছে ইকুয়াল অধিকার রাখেন। এই রাষ্ট্র, এই সরকার সেই ইকুয়াল অধিকার রক্ষা করার জন্য, আমি আগেও বলেছি, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। কারণ এক সেকেন্ড, কারণ নারী হলেই না কতগুলো এক্সট্রা নোংরা কথা এসে হাজির হয়, এটা পুরুষদের ফেস করতে হয় না। আমিও প্রচুর গালিগালাজ খেয়েছি, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, এখন সরকারে আছে, সমালোচনা হতেই পারে, কিন্তু নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন, কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন না। আবার একটু বলে রাখি, আমাদের সমাজে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আরো হওয়া উচিত, হতে হবে, অনেক কয়েকটাই আছে, কিন্তু একটা রাষ্ট্র আসলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কি বলেছে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, এটাই এই ব্যাপারটা আসলে আমার পক্ষে জবাব দেওয়া কঠিন, এটা আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবেন, কারণ তারা মিটিং এ ছিলেন। কিন্তু আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি, এই ব্যাপারটা ভালোভাবে আলোচনা হয়েছে এবং আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি, আমার কাছে মনে হলো, আমি এটাও আবার বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছিলাম, এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে, আমরা এটা আশা করতে পারি নিশ্চয়ই। মাননীয় প্রধানমন্ত্রী তো একটা মালয়েশিয়াতে সফল সফর করছেন। তো মালয়েশিয়াতে প্রায় 2 বছর আমাদের শ্রম বাজার বন্ধ হয়েছে 24 মে থেকে। তো এই শ্রম বাজার চালুর ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোনো আলোচনা হয়েছে। আমি এইমাত্র এই প্রশ্নটার জবাব দিলাম, যে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা আমাদের যে বিবৃতি আছে সেখানে আছে, এবং আমরা আশা করি, আমি বলেছি যে এরকম আন্তরিকতা এবং আগ্রহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা দেখতে পেয়েছি, সেটা হবে। আর একটা কথা একটু বলে রাখা ভালো, অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠছে। জি জি, আপনি অনেক কথা বললেন, মানুষের প্রধানমন্ত্রী নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বা এক্সে পোস্ট দিয়েছেন, কিন্তু মেইন ছিল আপনার শ্রম বাজার নিয়ে, দীর্ঘদিন যেটা বন্ধ ছিল আর কি। এটা আসলে কোনো ধরনের কি স্বল্প সময়ে তো খোলা করা? আমি আপনাকে এটা বলছি, নিশ্চিত এখনো আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখি না, দুই দেশের যে আপনার যত বিবৃতিতে স্পষ্ট আসে না যে খুলবে কিনা। না, খুলবে কিনা এই ঘোষণা আসেনি অবশ্যই, কিন্তু আমি বলছি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদী হওয়ার মতো আলোচনা হয়েছে, এবং সেটা যাতে দ্রুত খুলে যায় সেই আলোচনা হয়েছে, এটা ফ্যাক্ট। সুতরাং আমরা আশা করতে পারি, আমরা আশা করি যেটা হবে। ওনার কাছ থেকে আসি, তারপর আমি আপনার কাছে আসবো। আমাদের যে চলতি বাজেটে গুমের শিকার, যারা হত্যার শিকার, এদের উপরে কিন্তু কোনো বরাদ্দ রাখা হয়নি, যদিও আমরা বলেছিলাম এবং এটা ফিকশন করা হয়েছিল। আরেকটা বিষয়, যে প্রতিরক্ষা বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে, এই মূল্যস্ফীতি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে বরাদ্দ বাড়ে। কাজেই এখানে প্রতিরক্ষা বাজেটটা আমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি নেসেসারি। তো এই ক্ষেত্রে কেন বাড়ানো হলো না মূল্যস্ফীতি বাদ দিয়ে? এটা সম্পূর্ণ বাজেটে কোনো পরিকল্পনা আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, বাজেটে একটা কথা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেটে যে বরাদ্দ আমরা দেখছি, যেমন আমি আরেকটা মন্ত্রণালয়ের কথা বলি, আমার
আর আমি আসছি প্রতিরক্ষায়, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি। সেই মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ খুব অল্প বেড়েছে বলে মনে হয়, মানে 2 কোটি টাকাও না পুরো। আচ্ছা, বাজেটে প্রত্যেকটা মন্ত্রণালয় চাইলে একটা বিরাট অঙ্ক কিন্তু আলাদা করা থাকে। প্রত্যেক মন্ত্রণালয় যদি সেখানে তার প্রজেক্ট তৈরি করতে পারে, খেয়াল করবো আমরা সামরিক বাহিনীর রেভিনিউ যে বাজেট আছে সেটা তো তার বেতন ভাতায় যাবে, উন্নয়ন বাজেটও রাখা হয়েছে। আরো যদি তারা সামরিক বাহিনী বা সংস্কৃতি মন্ত্রণালয় যেই হোক, তথ্য মন্ত্রণালয়, এনি মিনিস্ট্রি, তারা যদি ফিজিবল কোনো প্রজেক্ট আনতে পারেন এবং সেটা যদি পরিকল্পনা মন্ত্রণালয়কে তারা বোঝাতে পারেন যেটা প্রয়োজনীয় এবং এটা দরকার আছে, শেষ পর্যন্ত সেটাও নেওয়া যায়, ফলে এই বাজেট কিন্তু বেড়ে যায় পরবর্তীতে। সুতরাং আপনি যে বরাদ্দ দেখছেন, বরাদ্দ আমরা সামরিক বাহিনী আধুনিকায়নের যে পরিকল্পনা করছি তাতে এই বরাদ্দ বাড়বে। একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের কথা বলছি, অনেকে আমি দেখলাম যে বাইরে কথাবার্তা হচ্ছে, এই সুযোগে এই জবাব একটু দেই। দেখবেন যে ক্রিয়েটিভ ইকোনমির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর একটা বড় অংশ আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে যাবে। এর বাইরে ওই মন্ত্রণালয়, আবারও বলছি যে কোনো মন্ত্রণালয় তার বরাদ্দের বাইরেও যদি প্রজেক্ট তৈরি করতে পারে সে আরো বেশি খরচ করতে পারবে। আর এটা একটু বলে রাখা ভালো, আমাদের দীর্ঘদিনে যেটা অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা বরং বরাদ্দকৃত টাকা খরচ করতে আমাদের সমস্যা হয়, কারণ রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সেটা ফলো করে খরচ করতে গিয়ে দেখা যায় বছরের অর্থ বছর যখন শেষের দিকে আসে অনেক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ফেরত যায়। আমরা আশা করি সবকিছু নিয়ে আমরা কাজ করব যাতে মন্ত্রণালয়গুলো আমি এই পয়েন্টটা গ্রহণ করছি। আমি বাজেট পড়েছি এবং আমারও চোখে পড়ে, আমি নিশ্চিত এটা নেই কিনা, এটা থাকাটা ভালো হবে। আমি এটা সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই জায়গায় আসলে সরকারের কি ব্যবস্থা, বা আজকে বিভিন্ন রাজনৈতিক দলও রাস্তায় দেখলাম, বিএনপি থেকে শুরু করে জামায়াত, সরকার কি ব্যবস্থা নিচ্ছে? পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই দিদিকে ঘিরে আসলে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনটা সরকার কতটুকু যুক্তি মনে করছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বলিক কারণে আছে। কারণ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না, আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই, এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আর সেনাবাহিনী আমি যেটা বলবো, এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার তো একটা নৈতিক সাহস লাগে। আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে বড় গলা করে কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। সো তাদের নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আমি একটু পেছনে যাই, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, জুলাইয়ে এরকম বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পেরেছিল কারণ তার নৈতিক সাহসটা ছিল। ও ধান্দাবাজ লোক ছিল না, ও দেশকে ভালোবেসেছে, এই দেশের ভালো করতে চেয়েছে। এত গুলি, এত মৃত্যু, এরপরও মানুষ পরের দিন আবার গিয়ে দাঁড়িয়েছে। তো তাদের দিয়ে আসলে তেমন কিছু হওয়ার কোনো কারণ নাই। তারপরও সরকারের থেকে যেটা করা উচিত, যে কয়টা জেলায় তার মনে হয়েছে যে ঝুঁকি কিছুটা হলেও বেশি, কারণ কিছু খুব ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, আমি সেটা মনে করি না। জি, তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কর্মসূচি গ্রহণ করেছে এবং কিছু কিছু জি বলুন। বেশি গণমাধ্যম কমিশনটা গঠন করার বিষয়, যেখানে আগের ইন্টারিম গভর্নমেন্টের একটা কমিশনের রিপোর্ট আছে, এটাকে আপনারা আমলেও নিয়েছেন, স্টেক হোল্ডার মিটিংও করেছে। সেটার জন্য আরো অনেক আলোচনা করতে হবে, আরো অনেক প্রসেস করতে হবে। এই দেরিটাকে গণমাধ্যম বিষয়ে একটু খেয়াল করি আমরা প্রশ্নটা ইম্পর্টেন্ট। উনি বলছেন যে গণমাধ্যম কমিশন আমরা দেরি করছি কারণ একটা কমিশন রিপোর্ট আছে, আমরা আরো কেন কথা বলতে চাইছি। আমি একটু আমাদের মানে বিএনপি নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে কি বলেছে একটা কথা মনে রাখতে হবে। আমরা নির্বাচন করেছি
ইশতেহারের ভিত্তিতে আমরা জনগণের কাছে গিয়ে বলেছি আমি এটা করতে চাই, তুমি আমাকে ভোট দাও। তো যারা ভোট দিয়েছেন আমি যা করতে চেয়েছি সেটা পছন্দ করে বা কম করে হলে আমাদেরকে ভোট দিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের সব মানে একটা ইশতেহারের সবকিছু সবাই সমাধান পছন্দ করেন না। আমি একটু পড়ে শোনাই আমরা আসলে ইশতেহারে কি বলি। ইশতেহারে কিন্তু আমরা গণমাধ্যম কমিশনের কথা বলিনি, আমি একটু পড়ি। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে, যার লক্ষ্য হবে ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য অপপ্রচার রোধ করা। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল করার সুযোগ 30 দিনের মধ্যে দ্রুত অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে। জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে। এটা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহার। সুতরাং বিএনপি নির্বাচনে বলেনি বিএনপি একটা মিডিয়া কমিশন গঠন করবে, এই কথাটা আমি একটু বুঝে নিতে হবে। এখন এই যে রেগুলেটরি বডি বলছেন এটাকে আমরা সংজ্ঞায়ন করে কমিশন হিসাবে বলতে পারি, কিন্তু এই শব্দটা সরাসরি বিএনপির ইশতেহারে ছিল না। সেই কারণেই যে কমিশনটা গঠিত হয়েছে, যে কমিশনটা তৈরি হয়েছে, আরেকটা কথাও মনে রাখতে হবে, বিএনপি একটা পলিটিক্যাল সরকার, বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা বলছি না যে মিডিয়া কমিশন রিপোর্ট হয়েছে সেটা খারাপ কিছু, সেটাও যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা ছিলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু একই সাথে ওটার সাথে শতভাগ আমরা একমত হয়তো বা না, বা আমরা অন্যরা যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং কিছু কিছু জিনিস হয়তো ল্যাক করছে, এটাও আমরা ওই রিপোর্টটা দেখে মনে হয়েছে। তো সবকিছু আমরা একটু ইনকর্পোরেট করে সিদ্ধান্ত নিতে চাই। আমরা আবারও বলছি আমাদেরকে অন্তত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল করছি না এটা বলা হয়তো ভাবে ঠিক হবে না, কারণ মিডিয়া কমিশন করবো এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সরাসরি হয়েছিল। জাহিদ ভাই একটা একটু আগে বলছিলেন যে নাম ভিত্তিক না, সেটা হচ্ছে আপনার রেগুলেটরি বডি করে করবো। এটা কতদিনের ভিতরে হতে পারে? সেটার জন্য তো ওই যে বললাম যে আমরা যখন একটা আমাদের বেসিস আছে, এর সাথে আমরা আরো অনেক কিছু রিলেট করবো। মিডিয়া কমিশনে আসলে কোনটা কি থাকবে, কতটুকু থাকবে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। সেদিন আলোচনায় এসেছিল এই মিডিয়া কমিশনের অধীনে কি সোশ্যাল মিডিয়াও থাকবে কি থাকবে না ধরনের আলোচনা, নাকি ওটা আলাদা করা উচিত হবে, এই আলাপও এসছে। কারণ ওই যে এখন যেটা বলে আমরা ট্রেডিশনাল মিডিয়াগুলোকে 4th স্টেজ বলতাম, এখন 5th স্টেজ বলে যে সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়াকে। এটাও ইনকর্পোরেট করবো কি করবো না, নাকি এটা যেন আলাদা বডি হবে। নতুন নতুন আলোচনা আসছে, আমরা দেখলাম যে আলোচনাগুলো আসছে, সে কারণে আমরা একটু সময় নিয়ে করা বরং ভালো হবে, খুব তাড়াহুড়ো করার চাইতে। আমরা একটা রেগুলেটরি বডি, সেটা কমিশনের নামে যদিও কমিশন হবে এরকম একটা ঐক্যমত্য সেটি যারা ছিলেন সেখানে ছিল, সেটা হতে পারে, কিন্তু একটা বডি তৈরি হবে যেটা সরকারের বাইরে এটাকে দেখভাল করবে, এটা থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতের সিদ্ধান্ত, আদালতের বিষয় বিচারাধীন যেহেতু রয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের সময় তারা কি করেছে দেখেছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক কোনটা আসলে চায় আপনাদের মানে ধারণাটা? আচ্ছা, এটা বিএনপির অবস্থান, এটা আমি আসলে সরকারের পক্ষ থেকে ব্রিফ করছি, সরকারের কোনো অবস্থান নেই, এটা বিএনপির অবস্থান। আমাদের বিএনপিকে জিজ্ঞেস করলে ভালো হবে। আর একটা জিনিস আমার মনে হয় আদালত বিচারাধীন বিষয়, আমরা যেহেতু সবাই মিলে আদালতকে সালিশ মানছি, মানে আমরা আদালতে যখন যাই আমরা প্রস্তুত থাকি, রাষ্ট্রপক্ষ তার মতো করে কাজ করবে, আওয়ামী লীগ যদি ডিফেন্ড করে সেটা তাদের মতো করে করবে, সেটা চলবে। আর পলিটিক্যালি বিএনপি কি করবে কাইন্ডলি আমার মনে হয় বিএনপির কাছে। মাননীয় উপদেষ্টা, আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তারা দেখি প্রায় যে ফেসবুকে তারেক রহমানের নামে ফেসবুক আছে, সালাউদ্দিন সাহেবের নামে ফেসবুক আছে, জাইমা রহমানের নামে ফেসবুক আছে, এইটায় নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এই নামে সরাসরি আপনার নামে একটি ফেসবুক খুলে আমি সেখানে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়ালাম, এই যে এইগুলি বন্ধে তথ্য মন্ত্রণালয় কেন পদক্ষেপ নিতে পারছে না? আচ্ছা, এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, অনেকের নামে নানান রকম ভুয়া অ্যাকাউন্ট আছে, একটা কারণ আমি প্রাথমিকভাবে বলি, এতে আবার প্রাথমিক একটা মিডিয়া লিটারেসিও প্রয়োজন আছে। আমরা যারা দেখছি যে ওই নামে একটা দেখলাম, আমি মনে করলাম এটা আসলে ওনার অ্যাকাউন্ট করলাম, আমাদের লিটারেসির অভাব আছে, আমরা শেয়ার করে ফেলি, কিন্তু যিনি এটা খুলেছেন তিনি একটা অপরাধ করেছেন। আমি আপনাকে এটা আবারও বলছি, কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করতে হচ্ছে এবং আমি এটাকে চেষ্টা করছি যতটা সম্ভব ফাস্টার করা যায়। আমি আপনাদেরকে জানিয়েছি, আবারও বলি, আমাদের একটা লয়ার্স প্যানেল তৈরি প্রায় শেষ পর্যায়ে। এটার জন্য আসলে কতগুলো সিস্টেম আছে, বিজ্ঞাপন দেওয়া, যারা আসবেন তাদেরকে নেওয়া, এরকম অনেকগুলো স্টেপ আছে, আমি এগুলোকে ফাস্টার করার চেষ্টা করছি। এটা তৈরি হয়ে গেলে আমরা খুব দ্রুত এসব ব্যাপারে স্টেপ নেওয়া শুরু করবো, তারা লিগ্যাল নোটিস থেকে শুরু করে আইনি যে কোনো পদক্ষেপ। আমি আগেও বলেছি, এই ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বিশেষ করে ডিসইনফরমেশন,
কাউকে গালিগালাজ করাও একটা ব্যাপার, কিন্তু কারোর নামে ডিসইনফরমেশন ছড়া। আমি একটা উদাহরণ দিই। ওই যে ইন্ডিয়া থেকে যখন আমি ফেরত আসলাম, আমার নামে একটা ফটো কার্ড, আমাকে ওই কয়েকটা কি সংখ্যাগুলো জিজ্ঞেস করলো, ওখানে আমি রীতিমতো একটা হিন্দি ডায়লগ দিয়ে আমি বলছি পুলিশ আমাকে এটা বলেছে। এগুলো ডিসইনফরমেশন করা যাবে না, এগুলো মারাত্মক ক্রাইম। এগুলোর ব্যাপারে আমি আবারও বলছি 4 মাস গেল, এখনো খুব বেশি সময় চলে গেছে, তাই আমাদের প্রস্তুতি শেষ হলে আপনারা আমাদের পদক্ষেপ দেখবেন। আর এর আগে বললাম যে নারীর প্রতি অনলাইন কুৎসা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে এটা নিয়ে কথা বলেছি। তিনি শুধু একজন কন্যার বাবা সেজন্য না, প্রধানমন্ত্রী আসলে এই রাষ্ট্রের যত নারী আছে তাদের এই নিরাপত্তার দায়িত্বেও থাকেন, তিনি অত্যন্ত সিরিয়াস। আমরা এটা খুব সিরিয়াসলি নেব। আমি এই কথাটা সবাই যেন মন দিয়ে শোনেন সেটা অ্যাপিল করছি। এটা যে একটা মারাত্মক ক্রাইম, এই ক্রাইমটা যে করা যাবে না এটা তাদের মনে রাখতে হবে। আমি আসছি, আমি একটু বলার যেগুলো ডিসি জেলা প্রশাসকের প্রেসপিও তাদের বদলি বা তাদের পদোন্নতি এগুলো তো খুবই রুটিন কাজ। এই সম্প্রতি একজন মানে জেলা প্রশাসক তার একটা নিয়ে মানে বদলি নিয়ে একটা আলোচনা সমালোচনা হচ্ছে এই কারণে, কারণ সিলেটের উনি যখন দায়িত্ব নেন গত বছর, তখন পাথরের সেখানে পাথর চুরি হলো, সেই জায়গায় তার একটা বড় ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে গত 2 দিন আগে যখন তাকে বদলি করে জনপ্রশাসনে ন্যস্ত করা হলো, আলোচনাটা এরকম হচ্ছে যে উনি সিলেটের যে মাজার সেখানে যে ইয়ে হয় মানে দান হয়, সেই দানের জায়গাটাতে উনি আসলে একটা ট্রান্সপারেন্সি আনতে গিয়েছেন, উনি নিজে হস্তক্ষেপ করেছেন। এই কারণে ওনাকে আসলে বদলি করা হলো, কারণ উনি যে খুব ভালো কাজ করছেন রাষ্ট্রের জন্য, এরকম প্রমাণও পিছনে আছে সালোয়ার আলমকে নিয়ে। তো এই বিষয়টা আসলে বিএনপি সরকার যখন গণতান্ত্রিক সরকার সবকিছুতে ট্রান্সপারেন্সি বিশ্বাস করে এবং যে কোনো অপরাধের বিচার করে, সেক্ষেত্রে যখন তাকে কাজের জন্য আবার এখানে বদলি হলো সঙ্গে সঙ্গে, এটা নিয়ে সমালোচনা আলোচনা আছে। এটা নিয়ে আপনি কি বলবেন? মানে আপনি যেটা বলছেন এটা আমি একটু আপনার কথা শুনেছেন কিনা জানি না, আপনি সিলেটের ডিসি কে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলে এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে। এবং আমাদের মাজারগুলোতে কি হয়, কি কেমন ভাবে হয়, এটা নিয়েও একটা গ্রুপ আছে যারা, ইভেন আমরা ইন্টারনেটের সময় দেখেছি রীতিমতো মাজারে হামলা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে। তো একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করবে। সরকারের এই কাজ আসলে করবে এবং ট্রান্সপারেন্সির কথা বলছেন, আমি আবার এটাও বলি সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে, সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সব সময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না, এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে। এই যে বললাম না, আমরা যখন যাই করি যাই ঘটাই না কেন নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। সরকারের বক্তব্য যেটা সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না আসলে এই ধরনের কোনো ইস্যু আছে। মাজারের দানের টাকাটা কি স্বচ্ছতা আনবে কিনা, এখন যে একটা নিয়ম হিসাবটা সকল মাজারে, এটা জেনারেলি আপনি যেটা বললেন মাজারে যে মানুষের দানের টাকা যায়, আমি সরকারের পক্ষ থেকে বলছি না, কিন্তু আমার মনে হয় সরকারও এটার সাথে দ্বিমত করবে না। সেটা হচ্ছে এটার একটা ট্রান্সপারেন্সি আসা উচিত। এটা নীতিগতভাবে জেনারেলি, এটা শুধু এই মাজার বা ওই মাজার না, নীতিগতভাবে এটা হওয়া উচিত। মানে কথা বলছেন আপনারা ওই দিন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মাঠ পর্যায়ের লোকজন। আমি কথাটা বলতেছি অনেকে কষ্ট পাইছে, আপনার উত্তরটা ভিন্নভাবে প্রচারিত হয়েছে। জি, যে মানে প্রচারিত হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ। হ্যাঁ, সে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা। আরেকটা বিষয় আমি এটা হলো সবার পক্ষ থেকে দাবি, যারা টেলিভিশনের গাড়ি সামনে দিয়ে ঢুকতে পারে, আমরা এই যে সচিবালয় এই পাশটা আমরা দুইজন আজকে বাধার সম্মুখীন হয়েছি, মানে আমাদের ঢুকতে পারে, মানে আমাদের এই গেটটা যদি আমাদের বৈধ পাস দিয়ে আমাদের ঢুকার ব্যবস্থা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমাদের দাবি। এটা আপনারা একটু যদি করেন আমাদের মাননীয় তথ্য, এটা অনেক কষ্ট হয়। এটা আমাদের ডিআইজি বলেন মহাপরিচালক জানাচ্ছেন যে এটা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে, আশা করি এটা হয়ে যাবে। আর আপনি ওই আগের ব্যাপারটা যেটা বলেছিলেন, আমি সেদিন যেটা বলেছি খুব সহজ, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলই পার্টিসিপেট করে না। বিএনপিও পার্টিসিপেট করে না, জামাতও করে না, আওয়ামী লীগও করবে না। হ্যাঁ, বিএনপি একজন নেতা করতে পারেন, কিন্তু তিনি ওখানে নির্দলীয় হিসাবে যাবেন। তো নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন, তিনি যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, উনি যেখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না, উনি যদি সেখানে যান এবং আওয়ামী লীগের যে স্লোগান, যে কর্মসূচি, সেগুলো যদি তিনি সামনে না আনেন,
এটা কেউই আনতে পারবেন না। বিএনপিও যা যিনি করেন তিনি বিএনপিকে সামনে এনে নির্বাচন করতে পারবেন না, সেটা না করলে তিনি করতে পারেন, কথাটা ছিল সেটা। আমি আবার একটু বলি, একটা লিস্ট আছে, উপজেলা নির্বাচন কে করতে পারবেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কে করতে পারবে, একটা লিস্ট আছে, দেখবেন উপজেলার আইন যেটা আছে ওর মধ্যে লেখা আছে। এগুলো যার যার সমস্যা নেই তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে হয়ে গেল। যদি একটা দলীয় কথার কথা যে আগে কি ছিল, চেয়ারম্যান ছিল, চাইলে দলীয় নির্বাচন করা যাবে, সেই ক্ষেত্রে দলীয় নির্বাচন হতো মার্কা দিয়ে, এখন সেটা পাল্টে ফেলা হয়েছে। সেখানে তো কেউ চাইলে আবার স্বতন্ত্র নির্বাচন করতে পারে, দলীয় নির্বাচন যে করতে হবে এটা আমি জাস্ট এটুকুই বলেছিলাম। মানে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় নির্বাচন, সেখানে আসলে এটা কোনো ইস্যু না। আওয়ামী লীগের লোকজন, আমরা যেভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের যদি অনেক সময় কি কাউন্টার প্রশ্নগুলো সামনে থাকে না, ফলে অনেকে মিসইন্টারপ্রিট করে, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পদে ছিলেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা। বুঝে একই, তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে মামলা থাকে, তিনি বিচারের মুখোমুখি হবেন, কিন্তু বিচারের মুখোমুখি হলেই যে নির্বাচন করা যাবে না তা না, ওই যে ক্রাইটেরিয়া আছে, তাকে কিভাবে শাস্তি পেতে হবে, কি হলে না হলে হবে, আবারও বলছি ওটা ফুলফিল করলেই যে কেউ নির্বাচন করতে পারে। মাননীয় উপদেষ্টা, আমার কিছুদিন পূর্বে বললেন যে গণমাধ্যম কমিশন এবং 4 স্টেজ, আমাদেরকে সাংবাদিকদেরকে বলা হয় যে আমরা চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, কিন্তু সেখানে আমি যেটা দেখলাম যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে কিন্তু শুধু 3টা বিভাগে কার্যক্রম আছে। চতুর্থ বিভাগ তো আমি মনে করি যে আমরা গণমাধ্যম, কিন্তু সেখানে আমাদের কিন্তু ওখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে আমাদের গণমাধ্যম কর্মীদের কোনো কথা লেখা নাই, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে জেলায় সাংবাদিক ওখানে সার্কিট হাউসে থাকতে পারবে এরকম কোনো নির্দেশনা নাই, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন পারবে সেই নির্দেশনা আছে। কিন্তু সেই ব্যাপারে আপনার আমাদেরকে একটু মেসেজ দেন যে আমরা কি করণীয় আমাদের। আচ্ছা, আপনি যেটা পরে বললেন যে রাষ্ট্রীয় যে সুবিধা আছে সেটা গ্রহণ করার ক্ষেত্রে সাংবাদিকদের নিয়ম রাখা যেতে পারে, কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আসলে এটা কাদের জন্য? এটা রাষ্ট্রীয় বিভিন্ন পদে যারা থাকেন, জি, সাংবাদিকদের মধ্যে যারা রাষ্ট্রীয় পদে থাকেন, আমাদের আব্দুল ভাই তো এখন পদে আছে, উনি সাংবাদিক, তো উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের পার্টে থাকবেন কারণ এটা রাষ্ট্রীয় পদে আছে। হ্যাঁ, তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সাংবাদিকরা থাকবেন না, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন রাষ্ট্রীয় 3টা উইং এর মধ্যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে যারা বিভিন্ন পদে আছেন তাদের জন্য এটা করা হয়। তো এই জন্য পদে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে থাকা না, ওই যে বললাম যে টেকনিক্যালি তো দরকার ছিল না, কিন্তু তারপরও 4th স্টেপ বলা হচ্ছে, এবং বলা হচ্ছে মানে হলো এটা ট্রু। সারা পৃথিবীতে বহু সম্পাদক বা আমাদের দেশে অনেক সম্পাদক আছেন, আমাদের অনেক পাওয়ারফুল মন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল, তাই না? সো এটা একটা ইনফর্মাল পাওয়ার এবং সেটা আসলে ওভাবেই থাকার কথা আর কি। আমি শেষ দিকে আসছি। ওপেন উত্তর দেন, এই জন্য জানতে চাচ্ছিলাম যে কোন দলের নেতা কর্মীদের যখন তারা যখন দুর্নীতি করবে, অপরাধ করবে, সেটা নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে তার আইনের আওতায় তাদের বিচার হবে, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি দলকে নিষিদ্ধ করা কি গণতন্ত্রের জন্য ভালো পায়? এইটা নিয়ে একটু বলে নেই যদি পারেন, তাহলে ভালো হয়। যে এটা বলা, যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি অনেক সময় ব্যক্তিগত কথা বলেছি, তো তাই আজকে রাষ্ট্রের জায়গা থেকে হলেও আমি একটু ব্যক্তিগতভাবে বলি। খেয়াল করবেন 2-3 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এটা আবারও বলছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমার এটা আবার ঠিক হবে কিনা, বা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র তো একটা পক্ষ আইসিটিতে, তাই না? রাষ্ট্র যদি চায় যিনি বিচার করছেন উনি রাষ্ট্রের কথা শুনতে হবে, নট নেসেসারিলি। উচ্চ আদালতে অসংখ্য মামলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্র হেরে যায়। যে আলাপটা আমরা করছিলাম যে সেটা হলো রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক মানে পেরিমিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, 20% ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, মামলা হচ্ছে, কারণ সে গণতান্ত্রিক যে সেটা নর্মস মানছে কিনা, দ্যাট ম্যাটার্স। সমর্থন, অনেকে বলেন আওয়ামী লীগের এত সমর্থন আছে, ধরলাম বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করছে 50% মানুষ, বা অন্য কেউ, ধরুন আমরা কতগুলো এক্সট্রিমিস্ট, এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে, আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে। এই চেক লিস্টে আসলে এখন দেখা হবে আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, তার চেক লিস্টটা দেখা হবে
যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতে, মানে হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তো এই প্রসেসটা আমরা মেনে নেবো। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করবো। কিন্তু মাননীয় উপদেষ্টা আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে এবং সব জুলাই অভ্যুত্থানের আগে যেটা করেছে, অর্থাৎ জুলাই 36 জুলাই পর্যন্ত যেটা, সেই কারণে কি এই দলটা নিষিদ্ধ হতে পারে না? দল কার্যক্রম না, দল। আমি আবারও বলছি, দল নিষিদ্ধ হতে পারে কিনা এটার জন্য আইসিটিতে মামলা হবে, মানে কন্টিনিউ করবে, তো ওইটা হবে। কার্যক্রম নিষিদ্ধ আছে কেন? যতদিন পর্যন্ত এটা সুরাহা না হয়। একটা কথা খেয়াল করি, আমরা যখন কোর্টে যাই, দুটো পক্ষ থাকি এবং দুই পক্ষই ভিন্ন মত পোষণ করি, তাই না? আমরা একজনের সাথে আলাদা মত পোষণ করি, শেষ পর্যন্ত কোর্ট ডিসাইড করে। তো আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মত আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেজে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করবো। থ্যাংক ইউ।